হ্যালো স্টুডেন্ট, রঞ্জিত অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। তো আমরা আজকে আলোচনা করবো ক্লাস 9 এর তৃতীয় অধ্যায় ভিয়েনা সম্মেলন। এটা খুব ইম্পর্টেন্ট। ভিয়েনাতে হয়েছিল এই সম্মেলনটা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বসেছিল। এখানে কারা কারা অংশগ্রহণ করেছিল ভিয়েনা সম্মেলন আমরা একটু লিখে নিলাম। এখানে ভিয়েনা সম্মেলনটা আগে আমরা একটু জেনে নেব সালটা। 1814 থেকে 1815 সালে ভিয়েনা সম্মেলন হয়েছিল। এখন কেন হয়েছিল দুটো সাল আমরা লিখলাম, কারণ কি ভিয়েনা সম্মেলনের প্রতিনিধিবর্গ প্রথমে যখন 1814 সালে বসেছিল ভিয়েনাতে, তারপরে কি হয়েছিল, নেপোলিয়ান হঠাৎ তিনি কি করেছিলেন, আবার সৈন্য সামন্ত নিয়ে ফিরে এসে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন এবং 100 দিনের রাজত্ব করেন। তারপরে 1815 সালে আবার নেপোলিয়নকে পরাজিত করার মধ্যে দিয়ে আবার ভিয়েনা সম্মেলনের প্রতিনিধিবর্গ আবার ভিয়েনাতে সম্মেলনে বসেছিল। তো এখানে কারা কারা সম্মেলনে অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে বিজয়ী পক্ষ আর হচ্ছে পরাজিত পক্ষ। তো আমরা যদি একটু বিজয়ী পক্ষ জানি, বিজয়ীতে দলের মধ্যে কারা কারা ছিল, তার মধ্যে আমরা জানবো হচ্ছে অস্ট্রিয়া। বিজয়ী দেশের মধ্যে ছিল হচ্ছে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। একটু লিখে নিলাম, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড। রাশিয়া আর হচ্ছে ইংল্যান্ড, এরা হচ্ছে সম্মেলনে প্রধানত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত দেশের প্রতিনিধিদের নামগুলো একটু জানতে হবে। তাহলে আমরা একটু লিখে নিই। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে প্রিন্স মিটারনিখ। তাহলে প্রিন্স মিটারনিখ, আর এই যুগটাকে বলা হচ্ছে মিটারনিখের যুগ, কারণ তিনি ছিলেন হচ্ছে এই সময় ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রণ। তাহলে এই যুগটাকে হচ্ছে বলবো হচ্ছে 1815 থেকে 1848 সাল অব্দি হচ্ছে মেটার্নিকের যুগ। এটাকে আমরা একটু লিখে নিলাম, এটা হচ্ছে মেটার্নিকের যুগ। এটা আমরা লিখলাম এজ অফ মেটার্নিক। তারপরে হচ্ছে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন, রাশিয়ার প্রতিনিধি ছিলেন হচ্ছে প্রথম আলেকজান্ডার, জার প্রথম আলেকজান্ডার। রাশিয়ার প্রতিনিধি ছিলেন প্রথম আলেকজান্ডার, এটা আমরা একটু লিখে নিলাম। এরপর প্রাশিয়ার প্রতিনিধি, প্রাশিয়ার হামবোল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এছাড়া ইংল্যান্ডে ছিলেন হচ্ছে ক্যাসলরি। ক্যাসলরি প্রধানমন্ত্রী ছিলেন তিনি, ক্যাসলরি। তো এরপরে আমরা জানবো হচ্ছে পরাজিত পক্ষে কারা ছিলেন গুরুত্বপূর্ণ। তো পরাজিত পক্ষের মধ্যে অবশ্যই ফ্রান্স ছিল। তো ফ্রান্সের প্রতিনিধি ছিলেন ট্যালেরা, একটু লিখে দিই, ট্যালেরা। পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ছিলেন ট্যালেরা। এখানে কি কি চুক্তি হয়েছিল এবার আমরা জানবো। এখানে তাহলে চুক্তি হয়েছিল, দু ধরনের চুক্তি হয়েছিল। একটা হচ্ছে পবিত্র চুক্তি, পবিত্র চুক্তি, আর একটা হচ্ছে চতুশক্তি চুক্তি। পবিত্র চুক্তি আর একটা হচ্ছে চতুশক্তি চুক্তি। একটু লিখে নিলাম, পবিত্র চুক্তি আর চতুশক্তি চুক্তি। সালটা একই সাল। এবার পবিত্র চুক্তি উদ্যোক্তা ছিলেন মোটামুটি যার প্রথম আলেকজান্ডার রাশিয়ার, ঠিক আছে, তিনি পবিত্র চুক্তিটা শুরু করেছিলেন। আর চতুশক্তি চুক্তি আমরা দেখবো, এই যে বিজয়ী শক্তিগুলো অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড ছিলেন চতুশক্তি চুক্তির প্রধান উদ্ভাবক। এবার চতুশক্তি চুক্তি থেকে গড়ে উঠেছিল শক্তি সমবায়। আমরা একটু লিখে নিলাম, শক্তি সমবায় কি, কনসার্টস অফ ইউরোপ, এটাকে ইংরেজিতে আমরা বলবো। তো শক্তি সমবায়ের এখানে 4টে বৈঠক হয়েছিল। এই বৈঠকগুলো একটু জানতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে, আমরা একটু লিখে নিই। আর 5ম নম্বর বৈঠকটাও হয়েছিল, এটা হচ্ছে আইলা সাপেলের বৈঠক, তারপর টপর বৈঠক, তারপরে 3 নম্বর হচ্ছে লাইকডাকের বৈঠক, ভিয়েনার বৈঠক ও সেন্ট পিটার্সবার্গের বৈঠক। শক্তি সমবায় আমরা দেখবো হচ্ছে 1920 থেকে 25-এর মধ্যে। তাহলে 5টা বৈঠক শক্তি সমবায়ের নেতৃত্বে হয়েছিল। এই 5টি বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তার মধ্যে থেকে যেমন আমরা যে সিদ্ধান্তগুলো তো দেখবো, আমরা জার্মানি আর ফ্রান্স, জার্মানিতে ও ইতালির ক্ষেত্রে আমরা একটু লিখে নিই। জার্মানির ক্ষেত্রে কার্লসবার্গ ডিগ্রি জারি করা হয়েছিল। কার্লসবার্গ ডিগ্রি, এটা মেটার্নিখ জারি করেছিলেন 1819 সাল। এর ফলে কি হয়েছিল, জার্মানিতে উদারনৈতিক আন্দোলন দমন করা হয়েছিল এর দ্বারা। এছাড়াও বিভিন্ন রকম স্বাধীনতা আন্দোলনগুলো কিন্তু এই সময় দমন করা হয়েছিল। তাহলে এই যে ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য তাহলে কি ছিল, এটা আমরা উদ্দেশ্যটা জানি। প্রধানত 3টে উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে ন্যায্য উত্তরাধিকার সূত্র, ন্যায্য ক্ষতিপূরণ নীতি। আমরা একটু উদ্দেশ্যগুলো লিখি।
শক্তি সাম্য নীতি। আর একটা হচ্ছে, এটা হচ্ছে ন্যায্য উত্তরাধিকার নীতি। উত্তরাধিকার নীতি। এর ফলে কি হয়েছিল, ন্যায্য উত্তরাধিকার নীতির ফলে বিভিন্ন পুনঃপ্রতিষ্ঠিত রাজবংশ যারা ফরাসি বিপ্লবের আগে যেসব বংশ রাজত্ব করত সেই সব অনুযায়ী কিন্তু তাদেরকে রাজত্ব ফিরিয়ে দেওয়া হয়। ন্যায্য উত্তরাধিকার নীতি অনুসারে আমরা দেখবো ফ্রান্সে কোন কোন বংশ রাজত্ব করেছিল। ফ্রান্সে আগে আমরা ছিল বুরবো বংশ, তাহলে ফ্রান্সের বুরবো বংশকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। ফ্রান্সের বুরবো বংশ, এইভাবে দেখবো রাশিয়া, সমস্ত দেশগুলোতে কিন্তু এইভাবে কিন্তু ন্যায্য উত্তরাধিকার নীতি অনুসারে প্রয়োগ করা হয়েছিল। এছাড়া ক্ষতিপূরণ নীতি অনুসারে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইউরোপের যেসব দেশ ক্ষতির সম্মুখীন হয়েছিল সেই অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছিল। আর শক্তি সাম্য নীতি অনুসারে ফ্রান্সকে আবার পুনরায় আগের সীমানায় ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং তার আশেপাশে শক্তিশালী দেশগুলো গঠন করে ফ্রান্সকে যাতে আর পুনরায় শক্তিশালী হয়ে অন্য দেশকে ক্ষতিগ্রস্ত না করতে পারে তার ব্যবস্থা করা হয়েছিল। তো এইগুলোই আমরা একটু জানলাম। তাহলে আমরা একটু জানবো কি কি ভিয়েনা সম্মেলন হয়েছিল ওই সময় 1814 থেকে 15-তে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। এখানে বিজয়ী শক্তিবর্গ কারা ছিল? পরাজিত শক্তি ছিলেন ফ্রান্সের প্রতিনিধি ছিলেন ট্যালেরা, আর এখানে প্রিন্স মেটার্নিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই যুগটাকে বলা হচ্ছে মেটার্নিকের যুগ। এটা সালটা আমরা জানলাম 1815 থেকে 1848। এই সময় রাশিয়ার প্রতিনিধি ছিলেন হ্যামবোল্ড, রাশিয়ার প্রথম আলেকজান্ডার, ইংল্যান্ডের ক্যাসেলরি। আর এখানে কি কি চুক্তি হয়েছিল 1815 সালে আমরা দেখবো। 1815 সালে প্রধানত দুটো গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল, একটা হচ্ছে পবিত্র চুক্তি আর একটা হচ্ছে চতুশক্তি চুক্তি। এই চতুশক্তি চুক্তির একটা পার্ট হয়েছিল শক্তি সমবায়, তাদের নেতৃত্বে 5টা সম্মেলন বসেছিল। এই সম্মেলনে বিভিন্ন ধরনের ঘোষণা জারি করা হতো যাদের উদ্দেশ্য ছিল ইউরোপে পুনরায় স্থিতাবস্থা বজায় রাখা এবং যাতে পুনরায় বিপ্লব না হয়, তার ফলে ফ্রান্স থেকে সমস্ত পৃথিবীতে সেই জায়গাটাকে রক্ষা করা। তো আমরা এটুকু মোটামুটি জানলাম। নেক্সট চ্যানেলে সবাই দেখা হচ্ছে। ধন্যবাদ।